লাস্ট চ্যাপ্টারে আমরা পড়েছি যে পোস্ট মরিয়ান এরাতে নর্থ ইন্ডিয়াতে কী কী পলিটিক্যাল ডেভেলপমেন্টস হয়েছিল। এই চ্যাপ্টারে আমরা দেখে নেব যে সাউথ ইন্ডিয়াতে কোন কোন ডাইনাস্টিসরা এসেছিল, কী কী পলিটিক্যাল সিনারিও ওই সময় কীরকম ছিল পোস্ট মরিয়ান এজে। তো ফার্স্ট যে ডাইনাস্টিরা এখানে এসেছিল তারা হচ্ছে সাতবাহানা ডাইনাস্টি। এই সাতবাহানা ডাইনাস্টি আর মরিয়ান এজের ডিক্লাইনের মধ্যে একটা গ্যাপ অফ 100 ইয়ার্স পাওয়া যায়। এই 100 ইয়ার্সে কী ছিল, আস্তে আস্তে এই মরিয়ান এম্পায়ারটা, যে সাউথ ইন্ডিয়াতে যে পোর্শনসগুলো ছিল মরিয়ান এম্পায়ারের আন্ডারে, সেটা আস্তে আস্তে ডিক্লাইন করে গেছে, ডিসইন্টিগ্রেট করে গেছে, ছোটো ছোটো কিংডমসে ভাগ হয়ে গেছে। তো এই ছোটো ছোটো কিংডমসগুলোকে কারা গভর্ন করতো, যে ছোটো ছোটো সাবঅর্ডিনেট রুলার্সরা ছিল তাদেরকে বলা হতো রাথিকা বা ভোজিকা। এই টার্মসগুলো একটু মনে রাখতে হবে যে রাথিকা আর ভোজিকা হচ্ছে সাবঅর্ডিনেট রুলার্স, যারা যখন মরিয়ান এম্পায়ার পোস্ট মরিয়ান এজে যখন মরিয়ান কিংডমসগুলো ডিসইন্টিগ্রেট করে গেছিলো, তারা এই এরিয়াগুলোকে গভর্ন করতো। এরমভাবে 100 বছর চলে, তারপরে সাতবাহানারা এসে আবার এই সাউথ ইন্ডিয়াতে কিছু এই পুরো কিংডমসগুলোকে ইউনাইট করে একটা সাতবাহানা এম্পায়ার এস্টাবলিশ করে। তো সাতবাহানাসদের হিস্ট্রি সম্বন্ধে আমরা আগে একটু জেনে নেব। পুরাণে সাতবাহানাসদের কী নামে উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু এমসিকিউর কোয়েশ্চেন আসে। আন্ধ্রা বা আন্ধ্রা বংশা, এই দুটো ওয়ার্ড, আন্ধ্রা আর আন্ধ্রা বংশা, এই দুটো ওয়ার্ডে পুরাণে সাতবাহানাসদেরকে ডিনোট করা হয়েছে। ইন্টারেস্টিংলি কিন্তু এই সাতবাহানা টার্মটা এটা কিন্তু পুরাণে কোথাও মেনশন করা নেই, বা এই আন্ধ্রা টার্মটা কোনো কিন্তু সাতবাহানা যে ইনস্ক্রিপশনসগুলো আছে, সাতবাহানা পিরিয়ডে যে কিংসগুলো ইনস্ক্রিপশনস হয়েছিল তার মধ্যে কিন্তু এই আন্ধ্রা টার্মটাও কিন্তু নেই। কিন্তু হিস্টোরিয়ানসরা ইকুয়েট করে, আইডেন্টিফাই করে যে আন্ধ্রা বা আন্ধ্রা বংশাস যেটা পুরাণে আছে যে ওয়ার্ডটা, তারা কিন্তু এই সাতবাহানাসদেরকেই ডিনোট করা হয়েছে এই দুটো ওয়ার্ড দিয়ে। তাহলে কোয়েশ্চেন ইজ যে পুরাণে সাতবাহানাসদেরকে কী নামে ডিনোট করা হয়েছে। দ্য আনসার ইজ আন্ধ্রা বা আন্ধ্রা বংশাস। এদের ক্যাপিটাল কোথায় ছিল, এটা মোটামুটি পুরাণে বলা হয় যে সাতবাহানাসরা অ্যারাউন্ড 300 ইয়ার্স রুল করেছিল সাদার্ন ইন্ডিয়াতে, আর এদের ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠান বা পাইথানও অনেক জায়গায় থাকে, মানে প্রতিষ্ঠান অ্যান্ড পাইথান এট দ্য সেম এরিয়া। এই রিজিয়নটা কোথায় ছিল, অন দ্য ব্যাঙ্কস অফ রিভার গোদাবরী। তো এই গোদাবরী নদীর তীরে এই প্রতিষ্ঠান ক্যাপিটাল ছিল সাতবাহানাসদের। রিভারের নামটাও মনে রাখতে হবে কোন জায়গাটায় ছিল, আর ক্যাপিটালটা তো অবশ্যই মনে রাখতে হবে। এই মানে সাতবাহানাসদের এক্সটেন্ট কী ছিল এম্পায়ারের, নর্দার্ন মহারাষ্ট্র। সাতবাহানাসদের ইনস্ক্রিপশনস নর্দার্ন মহারাষ্ট্র থেকে পাওয়া যায়, যেটা থেকে বোঝা যায় যে নর্দার্ন মহারাষ্ট্রতেও সাতবাহানা এম্পায়ার কিন্তু এক্সটেন্ড করেছিল। লাস্ট কানভা রুলার যে ছিল সুশর্মান, কানভা ডাইনেস্টি আমরা আগে দেখে নিয়েছি, বাসুদেবা কানভা যেটাকে এস্টাবলিশ করেছিলেন। তো লাস্ট কানভা রুলার সুশর্মানকে ওভারথ্রো করে এই সাতবাহানা ডাইনেস্টি এস্টাবলিশড হয়েছিল বাই সিমুক। সিমুক ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহানা ডাইনেস্টি। এই কোয়েশ্চেনটা বিভিন্ন স্টেট পিসিএস বা সব জায়গাতেই, মানে এনটিপিসি বলো বা যাই বলো, সেখানে কিন্তু এই শর্ট কোয়েশ্চেনটা আসে যে সাতবাহানা ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন। সাতবাহানাসদের এন্টায়ার যে রুলটা ছিল 300 ইয়ার্সের যে রুলটা ছিল, তা সেই সময়টা দেখা যায় যে এদের কিন্তু সবসময় একটা কনফ্লিক্ট লেগে থাকতো রিগার্ডিং দ্য ডেকান রিজিয়ন আর সিপোর্টস অফ ব্রোচ, কল্যাণ আর সোপারা। এই তিনটে পোর্ট এরিয়া, কারণ পোর্টের থ্রু দিয়ে কিন্তু ট্রেড অ্যান্ড কমার্সটা হতো। তো সেই হিসেবে পোর্ট এরিয়াসগুলো খুব ইম্পর্টেন্ট। এই পোর্ট এরিয়াটার কন্ট্রোল নেওয়ার জন্য, ডেকান রিজিয়নের কন্ট্রোল নেওয়ার জন্য কিন্তু এদের কনফ্লিক্ট লেগে থাকতো কাদের সাথে, শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আমরা আগের চ্যাপ্টারে করেছি, আবার এখানেও আবার কিছু ডিটেলসে করব। তো এই শাকা সাত্রাপ, যারা রুদ্রদমন ওয়াঞ্জার খুব মানে গ্রেটেস্ট রুলার ছিলেন, তো এই শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ার সাথে কিন্তু সবসময় একটা কনফ্লিক্ট লেগে থাকতো সাতবাহানাসদের। এদের অরিজিন কী ছিল, সাতবাহানাসদের অরিজিন ছিল দেওয়ার অফ ব্রাহ্মণ ডিসেন্ট। আর এরা কিন্তু এই সাদার্ন ইন্ডিয়াতে যে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের রিভাইভ করাটা এরা করেছিল, মানে এদের কালচারাল সিগনিফিকেন্সটাই এখানে যে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নকে রিভাইভ করেছিল সাদার্ন ইন্ডিয়াতে। এরা ভেদিক রিচুয়ালস করতো, ওই অশ্বমেধ যজ্ঞ বা বাজপেয়ী যজ্ঞ, এই সবগুলো এরা করতো। কৃষ্ণ আর বাসুদেব এই দুজনকে এরা ওয়ার্শিপ করতো, এবং এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে সংস্কৃত। যেহেতু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের এরা ফলোয়ার্স ছিল, তো ন্যাচারালি এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল, কোন রিলিজিয়ন ফলো করতো এবং কোন এদের অরিজিন কী ছিল, মানে দেওয়ার অফ ব্রাহ্মণ ডিসেন্ট, এই জিনিসটা কিন্তু এই তিনটেই শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, অ্যাজ উই গো থ্রু দ্য চ্যাপ্টার আমরা কিন্তু প্রচুর ইনস্ক্রিপশনসগুলো করব, যে ইনস্ক্রিপশনসগুলো কোন কে লিখে মানে করেছে, এনগ্রেভ করেছে, আর কোন কিংয়ের রেনের সময় এনগ্রেভ করা হয়েছে, সেই দুটো কোয়েশ্চেনিং প্রত্যেকটা ইনস্ক্রিপশন কিন্তু যেগুলো যেগুলো করতে থাকবো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তো এই নানঘাট কেভ ইনস্ক্রিপশন অফ নাগানিকা, এটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারি যে সাতকার্নি ওয়ান বলে যে রুলারটা ছিলেন সাতবাহানাসদের, ইনি যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সেটা কিন্তু এই নানঘাট কেভ ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়। যদি কোনো সিগনিফিকেন্ট কিছু ফিচার থাকে কোনো একটা ইনস্ক্রিপশনের, সেটাও কিন্তু জানতে হবে, কে করেছিল, কার রেনের সময় হয়েছিল, এবং তার কোনো সিগনিফিকেন্ট ফিচার, কোনো কিংয়ের ব্যাপারে বলা হয়েছে বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের ব্যাপারে বলা হয়েছে, সেটা ফিচারটা জানতে হবে। তো এই নানঘাট কেভ ইনস্ক্রিপশন কার, নগনিকার লেখা, এবং এটা সাতকার্নি ওয়ানের সম্বন্ধে জানা যায় যে উনি ভেদিক রিচুয়ালস বাই ভেদিক যে স্যাক্রিফাইসেসগুলো হয় সেগুলো করে নিজের সুপ্রিমেসি প্রোক্লেম করেছিলেন। এই অশ্বমেধ যজ্ঞ বা এই বাজপেয়ী যজ্ঞ এগুলো করা হতো কেন? যে একটা ঘোড়াকে করে ছেড়ে দেওয়া হতো, যে বিভিন্ন মানে পুরো দিগ্বিজয় করে এসো, যে কোনো কিং যদি সেই ওকে চ্যালেঞ্জ করতে চায় সেই ঘোড়াটাকে তাকে ধরতে হবে। এগুলো করা হতো যে রুলিং কিং মানে রুলিং ডাইনেস্টি ছিল তার পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ আর তার সুপ্রিমেসিটা দেখাবার জন্য, এস্টাবলিশ করার জন্য। কোনো ছোট রাজা বা অন্য কোনো কিংডমের রাজা সে সাহসী হতো না যে অত বড় একটা কিংডমকে চ্যালেঞ্জ করার মতো। এবং জেনারেলি দেখা যায় যে এক একটা এই যজ্ঞগুলোর অশ্বমেধ যজ্ঞ বা বাজপেয়ী যজ্ঞ হয়ে যাওয়ার পর তারা লফটি কিছু টাইটেলস নিতেন, সব ডাইনেস্টির ক্ষেত্রে, সে মরিয়ানি বলো, গুপ্তাই বলো, আর এখানে সাতবাহানাসরাই বলো, সবাই এই প্রথাটাই ফলো হয়ে আসতো। তো এই সাতবাহানা ডাইনেস্টিতে একটা ইউনিক ফিচার আমরা দেখব, যে এখানে কিন্তু এদের যে নামগুলো হতো কিংসদের, যেমন ধরো গৌতমী পুত্র সাতকর্ণী বা বশিষ্ঠ পুত্র পুল্লামাই, এই যে নামগুলো হতো এদের কিন্তু মেট্রোনিমস বলা হতো, যে মায়ের নামে ছেলেদের নাম হচ্ছে গৌতমী পুত্র, মানে গৌতমীর ছেলে যে তার নামে কিন্তু এই নাম নিত রাজারা, এটাকে বলা হয় মেট্রোনিমস। কিন্তু ইন্টারেস্টিংলি এই সাতবাহানা ডাইনেস্টি কিন্তু ম্যাট্রিয়ার্কাল ছিল না। ইন স্পাইট অফ নট বিং আ ম্যাট্রিয়ার্কাল ডাইনেস্টি, এরা কিন্তু মেট্রোনিমস নিত। তো এই মেট্রোনিমস নেওয়ার পেছনে কারণ কি হতে পারে? মোস্ট প্রবাবল রিজন, মানে যা আমরা ইনস্ক্রিপশনস বা কয়েন্স থেকে যা হিস্টোরিয়ানসরা ডেসিফার করেছেন, যে এই রুলার্সরা নাম্বার অফ প্রিন্সেসদের ম্যারি করতো। মানে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করা হতো কেন? যাতে নাম্বার অফ কিংডমসের সাথে তাদের একটা ভালো রিলেশন থাকলে কেউ কারোর কিংডমের ওপর আক্রমণ করবে না, এবং তাদের কন্ট্রোলটা নিজের কিংডমের ওপর আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তো এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স আর কনকোয়েস্ট, এই দুটো পলিসি বেশিরভাগ কিংসরাই ফলো করতেন। যেহেতু এই সাতবাহানাসরা মাল্টিপল ম্যারেজেস করতেন, তো তাদের ছেলেদেরকে বোঝাবার জন্য তারা তাদের মায়েদের নাম নিত। মানে একটা কিংয়ের যদি 10টা ছেলে হয়, 10টা ছেলে 10জন আলাদা আলাদা মায়ের নাম নিয়ে থ্রোনে আসতেন, এরকম ব্যাপার। সাতবাহানাসরা কি একটা প্র্যাকটিস স্টার্ট করেছিল সাদার্ন ইন্ডিয়াতে, সেটা হচ্ছে গিভিং ল্যান্ড গ্রান্টস টু ব্রাহ্মণস। তো এই ল্যান্ড গ্রান্ট দেওয়াটা, এই প্র্যাকটিসটা কিন্তু পরে আমরা দেখবো এই ভাকাতাকার রুলার্স যারা সাতবাহানাসদের পরে সাকসিড করে ইন সাদার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য কন্টেম্পোরারি অফ দ্য গুপ্তাস, তো এরা কিন্তু এই প্র্যাকটিস অফ গিভিং ল্যান্ড গ্রান্টসটা কিন্তু এরাও চালু রেখেছিলেন। তো এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেন সাদার্ন ইন্ডিয়াতে কিন্তু এই সাতবাহানাসরা। এই ল্যান্ডগুলো অবভিয়াসলি দেওয়ার ট্যাক্স এক্সেম্পটেড, আর এবং এখানে এদের যে এরিয়াটা ছিল পুরোপুরি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য এই ব্রাহ্মণসগুলোই ছিল। এরা টোটাল ইমিউনিটি এনজয় করতো, যে কারণে এই যে ব্রাহ্মণিক্যাল যে ক্লাসটা, একটা আলাদা ক্লাস যে ইম্পর্টেন্স পেতে শুরু করলো এই ব্রাহ্মণসরা। এরা ব্রাহ্মণিক্যাল রিলিজনের ফলোয়ার্স হলেও এরা কিন্তু টলারেন্ট ছিলেন টুয়ার্ডস আদার রিলিজন, স্পেশালি বুদ্ধিজম, কারণ এরা বুদ্ধিস্ট মাংসদেরও কিছু ল্যান্ড গ্রান্ট দিয়েছিলেন ফর দ্য পারপাস অফ বিল্ডিং চৈত্যাস অ্যান্ড বিহারাস। তো ইম্পর্টেন্ট রুলার্স, এই ডাইনেস্টি লিনিয়েজটা আমরা দেখে নেবো কে কে ইম্পর্টেন্ট রুলার্স ছিলেন। এদের টাইম পিরিয়ডটা হচ্ছে 1st সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি বিসি, সরি 1st সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি সি, মানে এডি আর কি। তো সিমুক ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহানা ডাইনেস্টি। এনার টাইম পিরিয়ডটাও মনে রাখার দরকার নেই, যদিও ফর দ্য পারপাস অফ নোয়িং অনেক সময় কি আসে যে কোনো কিংসদের কন্টেম্পোরারি আর একজন কোনো ডাইনেস্টি থাকলে তাদের এই দুজন কিং এর কন্টেম্পোরারি ছিল, তো সেইটা জানার জন্য টাইম পিরিয়ডটা একটু একবার জাস্ট গো থ্রু করে নিলে মনে থেকে যায়।
আদারওয়াইজ এক্স্যাক্ট ডেট মনে রাখার কোনো প্রয়োজন নেই। 60 to 37 BCE-তে ইনি রুল করেছেন, এনার রেনিং পিরিয়ডটা ছিল। তো মেন মনে রাখতে হবে যে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহানা ডাইনেস্টি, এটা MCQ-তে আসে। নেক্সট ইম্পর্টেন্ট রুলার ছিলেন যে তিনি হচ্ছেন সাতকার্নি ওয়ান, যার ব্যাপারে আমরা নানঘাট ইনস্ক্রিপশন থেকে জানতে পারি। ইনি ছিলেন থার্ড রুলার অফ দিস ডাইনেস্টি, মানে সিমুকের পরে আরেকজন এসেছিলেন যিনি ইম্পর্টেন্ট ছিলেন না, তারপরে নেক্সট গ্রেট রুলার ছিলেন সাতকার্নি ওয়ান। ফার্স্ট রুলারকে সবসময় মনে রাখতে হবে কারণ তিনি একটা নতুন ডাইনেস্টি এস্টাবলিশ করছেন। এবার নেক্সট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে সাতকার্নি ওয়ান। এই সাতকার্নি ওয়ানকে বলা হয় রিয়েল ফাউন্ডার, কারণ এই আর্লিয়ার যে প্রত্যেকটা ডাইনেস্টি আমরা দেখবো, মিডিভাল পিরিয়ডেও আমরা দেখবো যে কুতুবউদ্দিন আইবাক ছিলেন ফাউন্ডার আর ইলতুৎমিশ ছিলেন রিয়েল ফাউন্ডার বা অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি। সেই রকমই ব্যাপার যে আর্লিয়ার যে সাতবাহানাসটা ছিল তারা কিন্তু ফিউডেটারিস ছিল অফ কানভা ডাইনেস্টি, মানে এরা প্রথমে একটু ছোটো ছোটো কিংডমগুলোকে রুল করতো, রথিকার ভজিকা, তাদের মধ্যেই ধরে নেওয়া হয় যে এই সাতবাহানাসরাও ছিল, ছোটো একটা কিংডমের উপর এদের রাজ ছিল। ফিউচারে এরা আস্তে আস্তে পাওয়ার গ্যাদার করতে করতে কয়েকটা কিংডমকে সে কনকোয়েস্টেই হোক, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের থ্রু দিয়েই হোক, ইউনাইট করে এরা এই কানভা ডাইনেস্টির আন্ডার থেকে সুশারমানকে হারিয়ে নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে। কিন্তু এরা ইনিশিয়ালি এরা কিন্তু ফিউডেটারিস ছিল অফ কানভা ডাইনেস্টি। এই পোর্শনটা কিন্তু মনে রাখতে হবে যে এই ফিউডেটারিস অফ কানভা ডাইনেস্টি, এই পোর্শনটা মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন দিয়ে দেয় যে এর কারা কারা ফিউডেটারিস ছিল বা এরা কার কন্টেম্পোরারি ছিল, সেটা মানে 2-3টে সেন্টেন্স দিয়ে দিল যে এর মধ্যে কোনটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট, 1 and 2, 1 and 3 এরকম করে দিয়ে দেবে। সেটা ক্লিয়ারলি তোমাকে যদি প্রত্যেকটা স্টেটমেন্ট তোমার না জানা থাকে তাহলে কিন্তু আনসার করতে অসুবিধা হবে ফর ইউ WBCS মেন্স। ইনিশিয়ালি এরা যখন ফিউডেটারিস ছিল তারা অনলি একটা স্মল পোর্শন, আন্ধ্রা রিজিয়নের একটা স্মল পোর্শন এদের কন্ট্রোলে ছিল। পরে এরা ইউনাইট করে এই সাতকার্নি ওয়ানের সময় এরা অনেকটা জায়গায় ইউনাইট করে তাদের ডাইনেস্টিটাকে আরও ভালোভাবে স্ট্রেনদেন করে এস্টাবলিশ করতে পারে। মানে ফাউন্ড করেছিলেন এই সাতবাহানা ডাইনেস্টিকে ফাউন্ড করেছিলেন সিমুক, কিন্তু এটাকে স্ট্রেনদেন করেছিলেন এবং এটাকে আরও ভালোভাবে এস্টাবলিশ করেছিলেন হচ্ছে সাতকার্নি ওয়ান। ইনিও এই দুটো পলিসি ফলো করেছিলেন, পলিসি অফ কনকোয়েস্ট অ্যান্ড ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। এই যে সাতকার্নি ওয়ানের ব্যাপারে আমরা যে নানঘাট ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, এটা লিখেছিলেন হচ্ছে নাগানিকা। এই নাগানিকা কে ছিলেন? ইনি ছিলেন সাতকার্নি ওয়ানের ওয়াইফ এবং দ্য ডটার অফ আ মহারাথী। মহারাথী হচ্ছে একজন মহারাথী ত্রানাকিয়া। এই ত্রানাকিয়া হচ্ছে যে রাজা, তখনকার দিনের রাজাদের বলা হতো মহারাথী। তো তখনকার দিনের একজন নামকরা রাজার মেয়ে ছিলেন এই নাগানিকা, যাকে সাতকার্নি ওয়ান বিয়ে করেছিলেন। কারণ ওই মানে ওনার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তার কিংডমটা ওরা আন্ডার হিজ কন্ট্রোল চলে আসবে এবং ওর মানে এক্সটেন্ট অফ হিজ এম্পায়ারটাকেও আরও বেশি বাড়াতে পারবে। এই মাহারাথিস, এই কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে মাহারাথিস আর মহারাষ্ট্র টার্মগুলো সিমিলারিটি লাগছে। তো এই মাহারাথিসটা কিন্তু এই মহারাষ্ট্র, যে প্রেজেন্ট ডে মহারাষ্ট্র যেটাকে আমরা জানি, এই এরিয়াটার ওপরেই মাহারাথিসরা কিন্তু রুল করতেন। এরা খুব একটা ফিয়ার্স ক্লাস অফ ওয়ারিয়ার্স ছিলেন যারা এই জায়গাটাকে রুল করতেন। এবং এই যে পলিটিক্যাল অ্যালায়েন্সটা হলো থ্রু ম্যারেজ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল তখনকার সময়, কারণ এটা থ্রু দিয়ে সাতবাহানাসদের মিলিটারি পাওয়ার বাড়লো। তারা এই যে মাহারাথিসরা ওদের সঙ্গে কিংডমের সাথে অ্যামালগামেট হয়ে গেল, তারা তো ফিয়ার্স ক্লাস অফ ওয়ারিয়ার্স অলরেডি ছিলেন, এবার তারা ফাইট করতে শুরু করলেন ফর দ্য সাতবাহানাস। এবং এই যেটা অ্যাম্বিশন অফ এম্পায়ার বিল্ডিংয়ের যে অ্যাম্বিশন, একটা সাতবাহানা এম্পায়ার তৈরি করবে যেটা পুরো সাদার্ন ইন্ডিয়াকে ইউনাইট করবে আর এবং কন্ট্রোল করবে একটা লার্জার পার্ট, এবং নর্দার্ন ইন্ডিয়ার রাজাদেরকে একদম মানে টক্কর দেবে, সেইটা শুরু করলো হচ্ছে এই ড্রিমটা এস্টাবলিশ হলো থ্রু দ্য পলিটিক্যাল অ্যালায়েন্স উইথ দ্য মাহারাথিস। তো সাতকার্নি ওয়ান এই ম্যারেজের পর থেকে নর্দার্ন মহারাষ্ট্রের রুলার হয়ে গেলেন। সাতবাহানাসদের সময় দুটো ইম্পর্টেন্ট পোর্ট হচ্ছে ভারুচ, সোপারা। ভারুচ বলা হয় বা ব্রোচ, সেম জায়গাকে ডিনোট করা হচ্ছে। তো মেনলি দুটো পোর্ট হচ্ছে ভারুচ, সোপারা আর কল্যাণ। এই তিনটে জায়গাকে নিয়ে কিন্তু সবসময় ওদের কনফ্লিক্ট লেগে থাকতো শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। তো কোয়েশ্চেন আসে যে টু ইম্পর্টেন্ট পোর্টস অফ দ্য সাতবাহানা পিরিয়ড, ভারুচ বা ব্রোচ অ্যান্ড সোপারা।
এই পোর্টগুলো এই জন্য ইম্পর্টেন্ট ছিল যে ফরেন যে ট্রেড কন্ডাক্ট করা হতো রোমের সাথে, ইস্টার্ন রোমান এম্পায়ারের সাথে, সেটা কিন্তু এই পোর্টগুলো থ্রু দিয়ে হতো, যেটা খুব বেনিফিশিয়াল ছিল, কারণ প্রসপারিটি আর ওয়েলথ অফ দ্য কিংডমকে এটা ইনক্রিজ করতো, রেভিনিউ জেনারেট হতো, ফরেন মানে ট্রেড এখান দিয়েও হতো। এছাড়াও ইনল্যান্ড ট্রেড হতো, এটা তো ফরেন ট্রেড হলো যেটা রোমান এম্পায়ারের সাথে এই সাতবাহানা কিংডমের হতো। এছাড়াও ইনল্যান্ড ট্রেড হতো বিটুইন নর্দার্ন অ্যান্ড সাদার্ন ইন্ডিয়া। তো এই পপুলার ট্রেড রুটসগুলো যেগুলো ছিল সেগুলোকে কিন্তু এই সাতবাহানা রুলের সময় কিন্তু খুব ডেভেলপ করা হয়, যাতে ট্রেড অ্যান্ড কমার্স, ইনল্যান্ড ট্রেড অ্যান্ড কমার্সও খুব বেশি ফ্লোরিশ করতে পারে। এই কারণে সাতবাহানাসরা কিন্তু খুব প্রসপারাস আর ওয়েলদি একটা কিংডম হয়ে উঠেছিল তখনকার সময়কার। এটা কি থেকে বোঝা যায় যে এটা খুব প্রসপারাস আর ওয়েলদি ছিল? এই সময়কার প্রচুর কয়েন যেটা সাতকার্নি ওয়ান ইস্যু করেছিলেন সেটা কিন্তু পাওয়া যায়, এখনও ওই আর্কিওলজিক্যাল এভিডেন্সে পাওয়া গেছে যে অনেক লার্জ নাম্বার অফ কয়েন্স পাওয়া গেছে যেটাই সাতকার্নি ওয়ান ইস্যু করেছিলেন। তো এই থেকে বোঝা যায় সাতকার্নি ওয়ানের সময় সাতবাহানাসদের যে কিংডমের অবস্থা ছিল সেটা খুব প্রসপারাস ছিল। এই কুইন নাগানিকা, যিনি নানঘাট ইনস্ক্রিপশন ইস্যু করেছিলেন, তো ইনি কিন্তু ইনি খুব ইম্পর্টেন্ট ছিলেন ইন দ্য হিস্ট্রি অফ দ্য সাতবাহানাস, বিকজ শি ওয়াজ দ্য ফার্স্ট কুইন টু হ্যাভ কয়েন্স ইস্যুড ইন হার নেম। এর আগে কিন্তু আগেই বলেছি সাতবাহানাসরা মেট্রিয়ার্কাল ছিল না, এদের যে খুব কুইনদের যে খুব ইম্পর্টেন্স দেওয়া হতো এর আগে কিন্তু তা নয়, যদিও এদের ছেলেরা মেট্রোনিম নিত, কিন্তু এদের যে কুইন্সদের খুব ইম্পর্টেন্স ছিল তা নয়। কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম এই নাগানিকার নামে কিন্তু কয়েন্স ইস্যু করা হয়। তখনকার দিনে রাজাদের নামেই শুধু কয়েন্স ইস্যু করা হতো। তো যেহেতু একটা কুইনকে সেই ইম্পর্টেন্সটা, সেই স্টেচার দেওয়া হচ্ছে, তার হাজব্যান্ডের সাথে মানে ইকুয়াল স্টেটাস দেওয়া হচ্ছে, তো এই থেকে বোঝা যায় যে কুইন নাগানিকা হেল্ড আ ভেরি ইম্পর্টেন্ট পজিশন ডিউরিং দ্য টাইম অফ সাতকার্নি ওয়ান। দুটো সিলভার কয়েনও এই সময়কার পাওয়া যায় যেখানে নাগানিকাস নাম পর্যন্ত এনগ্রেভ করা আছে, ইনস্ক্রাইব করা আছে। ব্রাহ্মী স্ক্রিপ্টে এই কয়েন্সগুলোর উপর লেখা থাকতো এবং ওনাকে ব্রাহ্মী স্ক্রিপ্টে ওনার নামকে বলা হতো নাগানিকায়া। নাগানিকায়া অ্যান্ড নাগানিকা আর দ্য সেম পার্সন। ইনি এতটাই ইম্পর্টেন্ট ছিলেন যে এনার নামটা এনগ্রেভ করা হতো কয়েনের ওপর পাটে, আর নিচের পাটে থাকতো সাতকার্নি ওয়ানের নাম। তাহলেই বোঝা যায় এনাকে কতটা ইম্পর্টেন্স দিতেন সাতকার্নি ওয়ান। তো সাতবাহানাসদের আর্লি হিস্ট্রি সম্বন্ধে আমরা ফার্স্ট জানতে পারি হচ্ছে এই নানঘাট ইনস্ক্রিপশন থেকে। নানঘাট ইনস্ক্রিপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কার সম্বন্ধে জানতে পারি, কার রেনের সম্বন্ধে জানতে পারি, সাতকার্নি ওয়ানের রেনের সম্বন্ধে জানতে পারি। কে করেছিলেন, ইস্যু করে মানে এনগ্রেভ করেছিলেন জিনিসটা, সেটা হচ্ছে নাগানিকা বা নাগানিকায়া, হ্যার নেম ইন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট। এই নানঘাট ইনস্ক্রিপশনে যেটা কুইন নাগানিকা কমিশন করেছিলেন, তো এখানে সাতকার্নি ওয়ানকে কী নামে রেফার করা হয়েছে, এনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে এখানে, যেটার নাম হচ্ছে দক্ষিণা পথপতি। দক্ষিণা পথপতি মানে হচ্ছে দ্য লর্ড অফ দ্য সাদার্ন রিজিয়ন্স। এই হিসেবে অ্যাড্রেস কুইন নাগানিকা ওনার হাজব্যান্ড সাতকার্নি ওয়ানকে দক্ষিণা পথপতি এই টার্ম দিয়ে অ্যাড্রেস করেছেন, দ্যাট ইজ দ্য লর্ড অফ দ্য সাদার্ন রিজিয়ন্স। ধরে নেওয়া হয় যে এই যে কুইন নাগানিকার এত ইম্পর্টেন্স ছিল এই পিরিয়ডটাতে, যে ওনার পর থেকেই হয়তো, এটা তো সবই প্রবাবল রিজনস, আর্কিওলজিক্যাল এভিডেন্স, কয়েন্স আর ইনস্ক্রিপশনস থেকে যা পাওয়া গেছে, হিস্টোরিয়ানসরা সেই হিসেবে ডেসিফার করেছেন হিস্ট্রিটা। তো ধরে নেওয়া হয়েছে হয়তো এর পর থেকেই এই কিংসরা মেট্রোনিমস নিতে শুরু করে। তো এই সাতকার্নি ওয়ানের পরে যে নেক্সট ইম্পর্টেন্ট রুলার তিনি হচ্ছেন হালা। এই হালার ব্যাপারে আমরা জানতে পারি হচ্ছে মৎস্য পুরাণ থেকে। মৎস্য পুরাণে তো এমনি সব পুরাণেই হচ্ছে ডাইনাস্টিক লিনিয়েজগুলো দেওয়া থাকে সব প্রত্যেকটা রাজাদের। তো এখান থেকে হালার সম্বন্ধে আমরা জানতে পারি, যিনি 17th রুলার ছিলেন, সাতবাহানা ডাইনাস্টির 17th রুলার ছিলেন হালা, যার সম্বন্ধে আমরা মৎস্য পুরাণ থেকে জানতে পারি। এখানে 17th রুলার মনে রাখার খুব একটা দরকার নেই, ইটস জাস্ট ফর ইনফরমেশন। মনে রাখতে হবে যে হালার সম্বন্ধে কোথা থেকে জানতে পারি, মৎস্য পুরাণ থেকে। এনার সব থেকে যে ইম্পর্টেন্ট এনার রুলের যে ফিচারটা, সেটা হচ্ছে ইনি একটা অ্যান্থোলজি অফ পোয়েমস লিখেছিলেন, কালেকশন অফ পোয়েমস, যার নাম ছিল গাহা সত্যসায়ী।
এই গাহা সত্যসায়ী লেখা হয়েছিল মহারাষ্ট্রী প্রাকৃত ল্যাঙ্গুয়েজে, বা সংস্কৃতে এটাকে বলা হয় গাথা সপ্তশয়ী। এই দুটো টেক্সটই একই মানে বইকে ডিনোট করছে, একই অ্যান্থোলজি অফ পোয়েমসকে ডিনোট করছে। তো এই হালা ওয়াজ দ্য অথর অফ দিস গাহা সত্যসায়ী। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো টেক্সট আমরা গুপ্তাস যখন করব, প্রত্যেকটা টেক্সট এবং তার অথর কে ছিলেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট থ্রু আউট এনশিয়েন্ট হিস্ট্রি, বা পরে মিডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে, এন্টায়ার হিস্ট্রিতেই বলা যেতে পারে। প্রত্যেকটা টেক্সট, যে ইম্পর্টেন্ট টেক্সটগুলো আছে, যখন যে টিচার্সরা করাচ্ছে তারা যখন আপনাদের নিশ্চয়ই বলে দেবে, তো সেই টেক্সটগুলোর অথর কে ছিলেন সেটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। এবং কোনো টেক্সট যদি ট্রান্সলেটেড হয়ে থাকে ফিউচারে, যদি লেটার টাইমসে ডিউরিং দ্যাট, যখন এরা এসে গেছে, ইংলিশরা এসে গেছে, অনেক টেক্সট তো ট্রান্সলেটেড হয়েছিল, তো সেই ট্রান্সলেশনসগুলো কিন্তু, যেমন কালিদাসের অনেক ওয়ার্ক পরে ট্রান্সলেশনস হয়, তো এই ট্রান্সলেশনগুলো কে করেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে লিখেছিল, অথর কে ছিল, এবং সেটাকে ট্রান্সলেট কে করেছিল যদি থেকে থাকে ট্রান্সলেশনস। এবার এই হালার, আমি আগেই বলেছি যে ইম্পর্টেন্ট রুলারের তার সঙ্গে যে কন্টেম্পোরারি কে ছিল সেটাও জানতে হবে। অনেক সময় এটা খুব ফেভারিট কোয়েশ্চেন সব এক্সামের, যে এই পার্টিকুলার কিংয়ের কন্টেম্পোরারি, ইনি কার কন্টেম্পোরারি ছিলেন, বা এর কন্টেম্পোরারি কে ছিল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এই গুণাধ্যা যে অথর অফ বৃহৎ কথা, ইনি একজন রাইটার ছিলেন। তো এ হালার কোর্টেই ছিলেন, ওয়াজ আ কন্টেম্পোরারি অফ হালা। তো এর কোর্ট হিসেবেও দিতে পারে যে এর কোর্ট পোয়েটকে ছিল, বা যে এর কন্টেম্পোরারি গুণাধ্যা কার কন্টেম্পোরারি ছিল, কোন এম্পারারের। কোয়েশ্চেনটার মিনিংটা কিন্তু সেমই আসছে। তো ইনি কন্টেম্পোরারি ছিলেন হালার, দ্য 17th রুলার অফ দ্য সাতবাহানা ডাইনেস্টি। এই বৃহৎ কথা লিখেছিলেন প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। এই সাতবাহানাসদের সময় সংস্কৃতের ইম্পর্টেন্স ছিল, কিন্তু এই দুটো টেক্সট কিন্তু লেখা হয়েছিল হচ্ছে গাহা সত্যসায়ী আর এই বৃহৎ কথা, এই দুটো টেক্সটই কিন্তু লেখা হয়েছিল মহারাষ্ট্রী প্রাকৃতে। ফার্স্টটা লিখেছিলেন হালা, নেক্সটটা লিখেছিলেন গুণাধ্যা, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হালা। নেক্সট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে গৌতমীপুত্র সৎকর্ণী। এই গৌতমীপুত্র মানে গৌতমীর পুত্র, ছেলে হচ্ছে এই সৎকর্ণী। তো ইনি ছিলেন 23rd কিং। তো যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে কোনো কোনো জায়গায় হিস্টোরিয়ানসরা বলেছেন যে এই নাগানিকার পর থেকে এটা মেট্রোনিমস নিতে শুরু করে, তো সেই হিসেবে ইনি নাম নিয়েছিলেন গৌতমীপুত্র সৎকর্ণী। এনার একটু রুলিং মানে রেনিং পিরিয়ডটা জানতে হবে, সেটা হচ্ছে 106 থেকে 130 সিই, বিসিই নয় কিন্তু সিই। এনাকে বলা হয় গ্রেটেস্ট রুলার অফ দ্য সাতবাহানা ডাইনেস্টি। ফার্স্ট ফাউন্ডার সিমুক, নেক্সট হচ্ছে যে অ্যাকচুয়াল ফাউন্ডার যে স্ট্রেনথেন করেছিলেন পজিশন সৎকর্ণী 1, নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গৌতমীপুত্র সৎকর্ণী। হালার পোর্শনটা শুধু ইম্পর্টেন্ট ওনার টেক্সটগুলো কি লিখেছিলেন সেই হিসেবে, আদারওয়াইজ যে ওনার পলিটিক্যাল কি অ্যাচিভমেন্টস ছিল সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু সৎকর্ণী 1 খুব ইম্পর্টেন্ট। ইনি গ্রেটেস্ট রুলার অফ দ্য, অনেক সময় কোয়েশ্চেন ডাইরেক্টলি এরকম প্রিলির ক্ষেত্রে আমি বলছি যে গ্রেটেস্ট রুলার অফ এই ডাইনেস্টি কে ছিলেন, তো সেটা হচ্ছে এই গৌতমীপুত্র সৎকর্ণী। ইনি আবার এই হালার পরে বা 23rd কিং মানে বুঝতে পারছো সৎকর্ণী 1 একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট করে গেছেন, অনেক এক্সটেন্ট অফ দ্য এম্পায়ার বাড়িয়ে গেছেন। তারপরে সেই 23rd কিং হচ্ছে গৌতমীপুত্র সৎকর্ণী। মধ্যিখানে যে এতগুলো কিংস এসছে, কিংডমস কিন্তু কমতে বাড়তে থেকেছে, তো এদের কিন্তু ধরতে গেলে কমেই গেছে। আবার অন্য অন্য রুলার্সরা এসে সবসময় তো এরিয়া অফ কন্টেনশন লেগেই, মানে বোন অফ কন্টেনশন সবসময় লেগেই থাকতো এই পোর্ট এরিয়াসগুলোকে নিয়ে। হয়তো কখনো এদের কন্ট্রোলে চলে যেত, কখনো আবার অন্য কিংসরা সেটাকে রেস্ট করে নিত তাদের থেকে। তো এই গৌতমীপুত্র সৎকর্ণীর সময় কিন্তু আবার এই পাওয়ারটা, সাতবাহানাসদের যে পাওয়ারটা ছিল সেটা কিন্তু আবার রিভাইভ করা হয়। তাই এনাকে সেকেন্ড ফাউন্ডার অফ দ্য ডাইনেস্টিও বলা হয়। অ্যাকচুয়াল ফাউন্ডার সিমুক, এই মানে ফাউন্ডার হচ্ছে সিমুক, রিয়েল ফাউন্ডার বা অ্যাকচুয়াল ফাউন্ডার হচ্ছে সৎকর্ণী 1, অ্যান্ড দেন এই গৌতমীপুত্র সৎকর্ণীকে বলা হয় সেকেন্ড ফাউন্ডার অফ দ্য ডাইনেস্টি। এগুলো একটুখানি মানে গুলিয়ে ফেলবে না, ঠিক করে পড়তে হবে। এই শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়াদের সঙ্গে সবসময় তো এদের লেগে থাকতো, মানে একটা কনফ্লিক্ট লেগে থাকতো। তো এরা কিন্তু এই গৌতমীপুত্র সৎকর্ণীর থ্রোনে আসার আগে এরা কিন্তু অনেক এরিয়াস রিলেটেড টু সেন্ট্রাল ইন্ডিয়া আর ওয়েস্টার্ন ইন্ডিয়া এরা কিন্তু এই সাতবাহানাসদের থেকে নিয়েছিল। সাতবাহানাসদের যে তারা যে উইক রুলার্সগুলো ছিল মধ্যিখানে, তাদেরকে হারিয়ে তাদের থেকে এই এরিয়াসগুলোকে তারা কিন্তু রেস্ট করে নিয়েছিল। রেস্ট বাই রেস্ট আই মিন WREST। তো
তো গৌতমীপুত্র সাতকর্ণী এই শাকা সাত্রাপসের হারিয়ে আবার কিন্তু রি-এস্টাবলিশ করেন, যে কারণে একে সেকেন্ড ফাউন্ডার বলা হয়। রি-এস্টাবলিশ দ্য সাতবাহানা রুল। এনার সময় সাতবাহানা এম্পায়ার কিন্তু পুরো মানে সবথেকে পিক যে সময় যায় সেটা হচ্ছে এই গৌতমীপুত্র সাতকর্ণীর সময়, যে কারণে এনাকে গ্রেটেস্ট রুলার অফ দিস ডাইনেস্টি বলা হয়। এনার কন্টেম্পোরারি কি ছিল? নাহাপানা। এই নাহাপানা হচ্ছে একটা শাকা সাত্রাপ রুলার ছিলেন, সেটা হচ্ছে শাহারাত লিনিয়েজের। শাহারাত লিনিয়েজের যে কিং ছিলেন, আমরা শাকা সাত্রাপস করেছি আগে। তো এই নাহাপানা যিনি শাহারাত লিনিয়েজের ছিলেন, এনাকে কিন্তু হারিয়েছিলেন এই গৌতমীপুত্র সাতকর্ণী। তো হারিয়েছিলেন কবে, কোন ব্যাটেলের নাম, সেগুলো দরকার নেই। মেন দরকার হচ্ছে এনার কন্টেম্পোরারি ছিলেন। এই ইনফরমেশনটা থেকে, এনাকে যে হারিয়েছিলেন এই ইনফরমেশনটা থেকে আমরা জানতে পারি যে গৌতমীপুত্র সাতকর্ণী ওয়াজ আ কন্টেম্পোরারি অফ নাহাপানা। সবসময় কোন কিং, কোনো ইম্পর্টেন্ট রুলার থাকলে তারা কার কন্টেম্পোরারি ছিল, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি বারবার রিপিট করছি এটা। ইনি অনেক এই ভিক্টরিটা পাওয়ার পর এই গৌতমীপুত্র সাতকর্ণী অনেক সিলভার কয়েন্স, 8,000 সিলভার কয়েন্স ইস্যু করেছিলেন এনার সুপ্রিমেসিটাকে মানে সবাইকে জানানোর জন্য, যেটাকে এখন প্রেজেন্ট ডে নাসিকে পাওয়া যায়। এই নাসিক থেকে এই যে কয়েন্সগুলো ডিসকভার করা হয়েছে, তো এগুলো কিন্তু এই শাহারাত লিনিয়েজের নাহাপানাকে হারাবার পরে কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণী ইস্যু করেছিলেন। এই কয়েন্সের কি ফিচার আছে? এখানে একটা চৈত্য হচ্ছে কি প্রেয়ার হল অফ দ্য বুদ্ধিস্ট মাংস। তো এই চৈত্য আর একটা উজ্জয়ন সিম্বল, একটা আর্চড চৈত্যার ফিগার দেখা যায়, মানে এনগ্রেভিং দেখা যায়, আর তার একটা উজ্জয়ন সিম্বল। উজ্জয়ন সিম্বলটা কি? একটা ক্রস, যেটার প্রত্যেকটা এন্ডে 4টে কোণেই কিন্তু একটা করে সার্কেল আছে। এই উজ্জয়ন সিম্বল আর এই চৈত্যের মানে আর্চটা, এটা কিন্তু এনগ্রেভ করা আছে এই কয়েন্সগুলোতে। এটা হচ্ছে একটা ইউনিক ফিচার অফ দ্য কয়েন্স ইস্যুড, অফ দ্য সিলভার কয়েন্স ইস্যুড বাই গৌতমীপুত্র সাতকর্ণী। এনার সময় যেহেতু কিংডম একদম পিকে গেছিলো, সাতবাহানা এম্পায়ারটা একদম পিকে গেছিলো, তো এক্সটেন্টও সব থেকে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সাতবাহানা এম্পায়ারের যে এক্সটেন্টটা ছিল, পলিটিক্যাল এক্সটেন্ট, টেরিটোরিয়াল এক্সটেন্ট, তো সেটা কিন্তু সব থেকে ম্যাক্সিমাম ছিল ডিউরিং দ্য টাইম অফ গৌতমীপুত্র সাতকর্ণী। তো কী কী ছিল এখানে এই কিংডমের আন্ডারে? মালওয়া থেকে সৌরাষ্ট্র, মালওয়ার সৌরাষ্ট্র নর্থের বর্ডারিং এরিয়াটা ছিল, আর কৃষ্ণা রিভার ছিল সাউদার্ন বর্ডারটা। এই দুটো জায়গার, মালওয়ার সৌরাষ্ট্র নর্থে আর এইটা কৃষ্ণা রিভার সাউথে, এই দুটোর মধ্যখানে যে পুরো এরিয়াটা, এটা কন্ট্রোলড বাই দ্য সাতবাহানাস ছিল। আর ইস্ট আর ওয়েস্টার্ন এক্সটেন্ট কী ছিল? তো ইস্টার্ন এক্সটেন্ট ছিল হচ্ছে বিদর্ভ হচ্ছে বেরার, যে তখনকার দিনে বেরার বলা হতো বিদর্ভকে। তো এই বিদর্ভ, যেটা এখন মডার্ন ডে মহারাষ্ট্রের একটা পার্ট, তো এই বিদর্ভ ছিল ইস্টার্ন এক্সটেন্ট, আর ওয়েস্টার্ন এক্সটেন্ট ছিল কোঙ্কন কোস্ট। তো এই পুরো এরিয়াটা, মালওয়া অ্যান্ড সৌরাষ্ট্র ইন দ্য নর্থ, কৃষ্ণা রিভার ইন দ্য সাউথ, এদিকে বিদর্ভ, আর ওয়েস্টে হচ্ছে কোঙ্কন কোস্ট, এই পুরো যে মানে ইন্টারমিডিয়েট এরিয়াটা, এটা পুরোটাই কন্ট্রোল করতেন হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। এনাকে এই যে এরিয়াটা, মানে প্রেজেন্ট ডে যে অন্ধ্রপ্রদেশ যে রিজিয়নটা, আন্ধ্রা রিজিয়নটা, তো এই পুরো এরিয়াটা কিন্তু কন্ট্রোল করতেন গৌতমীপুত্র সাতকর্ণী, যে কারণে এনাকে বলা হতো লর্ড অফ দ্য ভিন্ধ্যাস। এই লর্ড অফ দ্য ভিন্ধ্যাস কথাটা কোথায় মানে অ্যাড্রেস করা হয়েছে এনাকে? সেটা হচ্ছে নাসিক ইনস্ক্রিপশন। নাসিক ইনস্ক্রিপশন সম্বন্ধে আমরা আরও পড়বো ডিটেলসে। তো এই নাসিক ইনস্ক্রিপশনে ফর দ্য ফার্স্ট টাইম এনাকে যে এপিথেটটা দিয়ে অ্যাড্রেস করা হয়েছে গৌতমীপুত্র সাতকর্ণীকে, সেটা হচ্ছে লর্ড অফ দ্য ভিন্ধ্যাস। ভিন্ধ্যা মাউন্টেনের যে পুরো এরিয়াটা, যে আন্ধ্রা রিজিয়নের পুরো এরিয়াটা, এটা কিন্তু এই গৌতমীপুত্র সাতকর্ণীর এম্পায়ারের মধ্যে পড়তো। এই নাসিক ইনস্ক্রিপশনটা কে, মানে জানতে পারি আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে, কে ইস্যু করেছিলেন বা কে কমিশন করেছিলেন? ওনার মা গৌতমী বালাশ্রী। গৌতমীপুত্র সাতকর্ণীর মা এটাকে কমিশন করেছিলেন, গৌতমী বালাশ্রী। ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। এখানে এনাকে লর্ড অফ দ্য ভিন্ধ্যাস তো বলাই হয়েছে, এছাড়াও এনাকে ডেসক্রাইব করা হয়েছে অ্যাজ একা ব্রাহ্মণ। একা ব্রাহ্মণ মানে হচ্ছে পিয়ারলেস, যার কোনো মানে পিয়ারলেস মানে কি বলা যেতে পারে, যে আনপ্যারালালড, যার কোনো মানে সেকেন্ড এনাকে কেউ মানে চ্যালেঞ্জ করতে পারবেন, এরকম আনপ্যারালালড পিলজার।
সে হচ্ছে পিয়ারলেস ব্রাহ্মণ। এছাড়াও এনাকে প্রচুর এপিথেটসে এখানে অ্যাড্রেস করা হয়েছে, মানে ডেস্ট্রয়ার অফ শাকাস, মানে শাকা সাত্রাপদের তো হারিয়েছিল, সেই হিসেবে ডেস্ট্রয়ার অফ শাকাস, পাল্লাভাস অ্যান্ড ইয়াভানাস, আরও আপরুটার অফ সাহারাতাস, সাহারাতা যে লিনিয়েজটা নাহাপানা বিলং করতো সেইটা ওনাকে হারিয়েছিলেন বদলে এই ইনস্ক্রিপশনে এনাকে বলা হয়েছে আপরুটার অফ সাহারাতাস। এরকম প্রচুর মানে এপিথেটে এনাকে অ্যাড্রেস করা হয়েছিল। মেনলি মনে রাখতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এতগুলো এপিথেটের মধ্যে, লর্ড অফ দ্য ভিন্ধ্যাস, আর একটা হচ্ছে এক ব্রাহ্মণ, মানে পিয়ারলেস ব্রাহ্মণ। তো ইনি ব্রাহ্মণিক্যাল রিলিজনের ফলোয়ার ছিলেন, প্যাট্রোনাইজ করতেন, কিন্তু এছাড়াও বুদ্ধিজমকেও কিন্তু ইনি প্যাট্রোনাইজ করেছিলেন। ওনার 18তম রেনের 18তম ইয়ারে উনি ল্যান্ড ডোনেট করেছিলেন বুদ্ধিস্ট মাংদের অ্যাট কার্লা। কার্লা হচ্ছে নাসিকে, নাসিকের প্রেজেন্ট নাসিকের একটা জায়গা হচ্ছে কার্লা, যেখানে এই বুদ্ধিস্ট মাংসদের উনি দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন ফর দ্য পারপাস অফ কনস্ট্রাক্টিং চৈত্যাস অ্যান্ড বিহারাস। এই কার্লা ইনস্ক্রিপশনটাও কিন্তু দুটো ইনস্ক্রিপশন রিলেটেড টু দ্য রেইন অফ গৌতমীপুত্র সাতকার্নি। এক হচ্ছে এইটা গৌতমী বালাশ্রীর যে নাসিক ইনস্ক্রিপশন, আর হচ্ছে কার্লা ইনস্ক্রিপশন, যেখানে উনি বুদ্ধিস্ট মাংসদের যে ল্যান্ড গ্র্যান্ট করেছিলেন এবং যে একটা ভিলেজ দিয়েছিলেন কারাজিকা ভিলেজ, এটা কিন্তু রেকর্ডেড আছে। দুটো জিনিস, একটা হচ্ছে ল্যান্ড গ্র্যান্ট করেছিলেন ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন অফ চৈত্যাস অ্যান্ড বিহারাস, আর একটা হচ্ছে একটা ভিলেজ দিয়েছিলেন যেটার নাম হচ্ছে করাজিকা ভিলেজ। এই দুটো জিনিস এই কার্লা ইনস্ক্রিপশনে আছে। এই করাজিকা ভিলেজটা কোথায়? প্রেজেন্ট ডে পুনের কাছে। এছাড়াও নাসিক ইনস্ক্রিপশনে ওনার অ্যাচিভমেন্ট সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, যে ওনার যে হর্সেসগুলো ছিল, মানে উনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে ওনার হর্সেসরা দে ড্র্যাঙ্ক ওয়াটার্স অফ দ্য 3 ওশানস, দ্য অ্যারেবিয়ান সি, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান। মানে এতটাই পাওয়ারফুল ছিলেন, এই তিনটে জায়গার মধ্যেখানে ইন্টারমিডিয়েট যে পুরো রিজিয়নটা ইনি কন্ট্রোল করতেন, অ্যারেবিয়ান সি, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান। এর যে ইন্টারমিডিয়েট মানে পুরো বোঝানো হচ্ছে যে পুরো সাদার্ন ইন্ডিয়াটাই এনার কন্ট্রোলের আন্ডারে ছিল, যে কারণে এনার হর্সেসরা মানে এই জায়গার মধ্যে এই তিনটে ওশান থেকে ওয়াটার ড্রিঙ্ক করতো। ইনি দুটো টাইটেল নিয়েছিলেন, মহারাজা আর রাজা রাজা। রাজরাজা আর মহারাজার টাইটেলটা ইনি গৌতমীপুত্র সাতকার্নি নিজে অ্যাজিউম করেছিলেন। এটা যে খুব ইম্পর্টেন্ট তা না, তার মানে এর গুপ্তাসদের মতো লফটি টাইটেলস, পরম ভগবত, পরমেশ্বর, এই টাইপের লফটি টাইটেলস কিন্তু সাতবাহানাসরা নিত না। এটা জাস্ট ফর নলেজ, তিনি মহারাজা মানে কোয়াইট একটা ডিসেন্ট টাইটেল নিয়েছিলেন, মডেস্ট টাইটেল নিয়েছিলেন। তো এই সাতবাহানাসদের ব্যাপারে সব পুরাণ থেকেই জানা যায়। মৎস্য পুরাণে হালার ব্যাপারে জানা যায়, এছাড়াও ওদের আন্ধ্রা বা আন্ধ্রা ভামসা বলা হয়েছে পুরাণে। অল পুরাণ থেকেই কিন্তু যতগুলো পুরাণ, 18টা পুরাণ আছে, সেখানে সবকটা পুরাণেই কিন্তু সাতবাহানাসদের সম্বন্ধে কিছু না কিছু উল্লেখ আছে বা কিছু না কিছু ইনফরমেশন আমরা সেখান থেকে পাই, এক্সেপ্ট ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণ যেহেতু একটা এক্সেপশন, এটাকে মনে রাখতে হবে যে অনেক সময় মানে অড ওয়ান আউট, যে এই পুরাণ থেকে আমরা সাতবাহানাসদের সঙ্গে পাই, ওই স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন হিসেবে দিয়ে দিতে পারে যে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমরা সাতবাহানাসদের সম্বন্ধে জানতে পারি, বা অথবা দিতে পারে যে সব পুরাণ থেকে আমরা সাতবাহানাসদের সম্বন্ধে জানতে পারি, ট্রু আর ফলস, বা হুইচ অফ দিস ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট বা ইনকারেক্ট। তো এটা কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট, সব পুরাণ থেকে আমরা জানতে পারি না, সব পুরাণ এক্সেপ্ট এইটা, মানে একমাত্র একটা পুরাণে কিন্তু সাতবাহানাসদের সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, যেটা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কোনো এক্সেপশন হলেই সেটাকে জানা জরুরি। তো এই গৌতমীপুত্র সাতকার্নির যে 106 থেকে 130 সিই ইনি রুল করেছেন, তো এনার টুয়ার্ডস দ্য এন্ড অফ হিস রেন এনার কিছু টেরিটরি কিন্তু ইনি হেরে গেছিলেন। কাদের কাছে হেরে গেছিলেন? একটা হচ্ছে তো শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর একটা হচ্ছে কার্দামাক ডাইনাস্টির কাছেও ইনি কিছু রিজন আবার তাদের কাছে চলে গেছিল, কন্ট্রোলে রাখতে পারেননি। এই নাহাপানার পরে যে শাকা সাত্রাপসরা এসেছিল এই সাহারাত লিনিয়েজের পরে, তারা কিন্তু এই গৌতমীপুত্র সাতকার্নিকে হারিয়েছিল। এই সাহারাত লিনিয়েজের পরে যে মানে নাহাপানা শেষ হয়ে মানে ডিফিটেড হয়ে যাওয়ার পরে এই শাকা সাত্রাপসের যে নেক্সট ব্রাঞ্চটা ছিল, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্দামাক লাইন।
তো এই কার্দামাক লাইনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে রুদ্রদমন ওয়ান। ইনি কিন্তু এই গৌতমীপুত্র সৎকর্ণীকে হারিয়েছিলেন, যেটার এভিডেন্স আমরা কোন জায়গা থেকে পাই? জুনাগড় ইনস্ক্রিপশন। তো এই জুনাগড় ইনস্ক্রিপশন ইজ রিলেটেড টু দ্য রেন অফ রুদ্রদমন ওয়ান। এইটা থেকে তাহলে আমরা কী কী ইনফরমেশন পাচ্ছি? একটা হচ্ছে যে জুনাগড় ইনস্ক্রিপশন কোন কিংয়ের সম্বন্ধে জানা যায়? রুদ্রদমন ওয়ান। এর ইউনিক ফিচার কি? যে ইনি রুদ্রদমন ওয়ান যে গৌতমীপুত্র সৎকর্ণীকে হারিয়েছিলেন, অ্যান্ড দ্যাট হি বিলং টু দ্য কার্দামাক ব্রাঞ্চ অফ দ্য শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই ইনফরমেশনটা আমরা পাচ্ছি। আর থার্ড ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে হি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ গৌতমীপুত্র সৎকর্ণী। রুদ্রদমন ওয়ান ওয়াজ আ কন্টেম্পোরারি অফ গৌতমীপুত্র সৎকর্ণী। নেক্সট যে রুলার এখানের ইম্পর্টেন্ট সাতবাহানা রুলার, সেটা হচ্ছে বশিষ্ঠপুত্র পুলমাই। ইনি ডাইরেক্টলি আফটার গৌতমীপুত্র সৎকর্ণীর পরেই থ্রোনে এসেছিলেন। ইনি 24th রুলার ছিলেন, উনি 23rd ছিলেন, ইনি 24th রুলার ছিলেন। তো কত নম্বর রুলার ছিলেন ইজ নট ইম্পর্টেন্ট, জাস্ট ফর ইনফরমেশন, যে তোমাকে এটাকে ক্রোনোলজিক্যালি ফলো করতে সুবিধা হবে বলে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। ইনি গৌতমীপুত্র সৎকর্ণীর ছেলে ছিলেন। এনার রুলিং পিরিয়ডটা ছিল 130 থেকে 154 CE। এক্স্যাক্ট ডেটস মনে রাখার দরকার নেই, ক্রোনোলজিক্যালি যাতে সাজাতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, সেই জন্য ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তো এনার সময় কোন শাকা সাত্রাপ রুলারের ইনি কন্টেম্পোরারি ছিলেন? সেটা হচ্ছে চাস্টান। এই চাস্টান ওয়াজ আ কন্টেম্পোরারি অফ শাকা সাত্রাপ। এই শাকা সাত্রাপ রুলার চাস্টান ওয়াজ আ কন্টেম্পোরারি অফ বশিষ্ঠপুত্র পুলমাই। এবং এই পুলমাইয়ের সময়ও কিন্তু কিছু এরিয়াস, এই চাস্টান কিন্তু পুলমাইকে হারিয়ে কিছু এরিয়াস আবার নিয়ে নিয়েছিলেন ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। বশিষ্ঠপুত্র পুলমাইয়ের সময়ও কিন্তু সাতবাহানাসদের ক্যাপিটাল সেই পাইথান বা প্রতিষ্ঠানেই ছিল। কোনো কিং যদি ক্যাপিটাল ট্রান্সফার করে থাকেন বা ক্যাপিটাল কোনো নিউ সেকেন্ড ক্যাপিটাল এস্টাবলিশ করে থাকেন, সেটা জানতে হবে। এনার সময় কিছু চেঞ্জেস আসেনি, পাইথান রিমেন দ্য ক্যাপিটাল অফ দ্য সাতবাহানাস। তো এই বশিষ্ঠপুত্র পুলমাই চাস্টানের কন্টেম্পোরারি ছিলেন এবং ইনি বিয়ে করেছিলেন রুদ্রদমন ওয়ানের মেয়েকে। তো একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সও কিন্তু করে চেষ্টা চলেছিল যাতে শাকা সাত্রাপদের সাথে কনফ্লিক্টটা শেষ করা সম্ভব হয়। সেই জন্য রুদ্রদমন ওয়ানের মেয়েকে এই বশিষ্ঠপুত্র পুলমাই বিয়ে করেছিলেন। তাহলে কিন্তু দুজনেই কন্টেম্পোরারি। এই রুদ্রদমন ওয়ান কিন্তু ওনার গৌতমীপুত্র সৎকর্ণীরও কন্টেম্পোরারি, আবার এই বশিষ্ঠপুত্র পুলমাইয়েরও কন্টেম্পোরারি। কিন্তু যদি অপশানে দুটো থাকবে না, জেনারেলি কিন্তু কনসিডার করা হয় যে রুদ্রদমন ওয়ান ওয়াজ দ্য, এটাই কোয়েশ্চেনে আসে, রুদ্রদমন ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ উইচ সাতবাহানা রুলার? আনসার উইল বি গৌতমীপুত্র সৎকর্ণী। যেহেতু জুনাগড় ইনস্ক্রিপশনে ওনাদের দুজনের যে ব্যাটলের কথা আছে এবং উনি যে ভিক্টোরিয়াস হয়েছিলেন সেটা আছে, ওনার কন্টেম্পোরারি হিসেবেই ধরা হয়। বশিষ্ঠপুত্র পুলমাইয়ের কন্টেম্পোরারিকে চাস্টান হিসেবে ধরা হয়। এই পুলমাই কিন্তু অনেক লেট কয়েন্স ইস্যু করেছিলেন। এই সাতবাহানাসদের সময় সিলভার আর লেট কয়েন্স বেশি ইস্যু করা হয়, গোল্ড কয়েন্স এইভাবে কিন্তু পাওয়া যায় না। তো এই লেট কয়েন্সগুলোর ইউনিক ফিচার কী ছিল? আগে আমরা দেখে নিয়েছি উজ্জয়ন সিম্বল আর ওই চৈত্যার আর্চটা আছে গৌতমীপুত্র সৎকর্ণীর সময়। এইখানে কিন্তু যে লেট কয়েন্সগুলো ছিল, তো এই লেট কয়েন্সগুলোর ইউনিক ফিচার কী ছিল? সেটা হচ্ছে যে এদের সময় যে ট্রেড অ্যান্ড কমার্স, ফরেন ট্রেড যে হতো, সেইটার মানে এভিডেন্স পাওয়া যায় এই কয়েন্সগুলো থেকে, যেখানে দুটো মাস্টার ইন্ডিয়ান শিপসের এনগ্রেভিং করা হয়েছে। যে এই সাতবাহানাসদের সময় যে নেভি স্ট্রং ছিল এবং এরা যে এই সময়কার ইস্টার্ন রোমান এম্পায়ারের সাথে ফরেন ট্রেড কন্ডাক্ট করতো, এই এভিডেন্সটা এই কয়েনগুলোর এনগ্রেভিং থেকে বোঝা যায়, এই ইনফরমেশনটা ডিডিউস করা সম্ভব হয়। আচ্ছা, গৌতমী বালাশ্রী যে নাসিক ইনস্ক্রিপশনটা কমিশন করেছিলেন, সেটাকে কিন্তু এই ইট ওয়াজ লেড ডাউন ডিউরিং দ্য রেন অফ বশিষ্ঠপুত্র পুলমাই। জানতে পারা সম্ভব হয় গৌতমীপুত্র সৎকর্ণীর রেনের অ্যাচিভমেন্টসের সম্বন্ধে আমরা জানি, লিখেছেন গৌতমী, ওনার মাদার গৌতমী বালাশ্রী, কিন্তু এটাকে ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াজ লেড ডাউন ডিউরিং দ্য টাইম অফ বশিষ্ঠপুত্র পুলমাই, যিনি মানে হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ গৌতমী বালাশ্রী। তো এই ইনফরমেশনটা কনফিউজ করলে চলবে না। ওটাকে কমিশন করেছিলেন কার রেনের সময়? সেটা কিন্তু এই বশিষ্ঠপুত্র পুলমাই। কে কমিশন করেছিলেন? গৌতমী বালাশ্রী। কার সম্বন্ধে? গৌতমীপুত্র সৎকর্ণীর সম্বন্ধে।
এই বশিষ্ঠপুত্র পুলামাইকে যে সাকসিড মানে নেক্সট যে রুলার সাকসিড করলো সেটা হচ্ছে তার ইয়াঙ্গার ব্রাদার বশিষ্ঠপুত্র সতকর্ণী। এনার রুল ইম্পর্টেন্ট নয়, জাস্ট উনি যে সাকসিড করেছিলেন পুলামাইকে এটা জাস্ট জানতে হবে। নেক্সট যে রুলার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যজনশ্রী সতকর্ণী। যজনশ্রী সতকর্ণীর রুলিং টাইম রেনিং পিরিয়ডটা হচ্ছে 165 to 194 CE। ইনি 27th রুলার ছিলেন ডাইনেস্টির, আর এনাকে ধরে নেওয়া হয় যে দ্য লাস্ট গ্রেট রুলার অফ দিস ডাইনেস্টি। ইনি যে শাকা সাত্রাপসের থেকে কিছু টেরিটরিজ আবার নিজের কন্ট্রোলে ফিরিয়ে সাতবাহানাসের এম্পায়ারের আন্ডারে ফিরিয়ে এনেছিলেন। কোন কোন এরিয়াস? মালওয়া আর কোঙ্কন কোস্টের কিছু রিজিয়ন ইনি আবার শাকা সাত্রাপসের থেকে নিয়েছিলেন। এনার এই অ্যাচিভমেন্টসটা কোন ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়? যে ইম্পর্টেন্ট রুলার্সগুলো আছে তারা কেন ইম্পর্টেন্ট, তাদের সম্বন্ধে ইনফরমেশন অ্যাভেলেবল আছে। এনশিয়েন্ট ইন্ডিয়াতে যাদের সম্বন্ধে ইনফরমেশন ইজ লস্ট তারা কী করে ইম্পর্টেন্ট হবে? মানে তারা যদি কিছু ইম্পর্টেন্ট করেও থাকে তাদের সেই কোনো ইনস্ক্রিপশন হয়তো তাদের পিরিয়ডে বিলং করে না বলে আমরা তাদের সম্বন্ধে জানতে পারিনি। আর্কিওলজিক্যাল এভিডেন্সে যখন তাদের কয়েন্স বা ইনস্ক্রিপশনস পাওয়া যাবে তবেই তারা হিস্ট্রিতে ইম্পর্টেন্ট হবে। তো এনার রেনের যে ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন সেটা হচ্ছে কানহেরি ইনস্ক্রিপশন। এই কানহেরি ইনস্ক্রিপশনটা মনে রাখতে হবে, বিকজ এইটা থেকে আমরা ইনফরমেশন পাই অ্যাবাউট দ্য লাস্ট গ্রেট রুলার অফ দ্য সাতবাহানাস যজনশ্রী সতকর্ণী। আর লাস্ট নোন রুলার অফ দ্য সাতবাহানাস হচ্ছে পুলামাই III। লাস্ট গ্রেট রুলার হচ্ছে যজনশ্রী সতকর্ণী, আর লাস্ট নোন রুলার অফ দ্য সাতবাহানাস ছিল হচ্ছে পুলামাই III। এরপরেও আরও ছোটোখাটো রুলার্স সাতবাহানাসদের ছিল, কিন্তু দে কুড নট অ্যাচিভ এনি গ্রেটনেস। 3rd সেঞ্চুরি এডির মোটামুটি মিড 3rd সেঞ্চুরি এডিতে আমরা দেখি যে সাতবাহানাসরা আস্তে আস্তে পুরোপুরি অবলিভিয়ানে চলে যাচ্ছে, এদের সম্বন্ধে আর কিছু আমরা ইনফরমেশন আর পাই না। আর এদের জায়গায় কারা এসে এস্টাবলিশড হচ্ছে তারা হচ্ছে ইক্সভাকু ডাইনেস্টি আন্ধ্রা রিজিয়নে, আর এছাড়া হচ্ছে ভাকাতাকাস ইন দ্য ডেকান আর কাদাম্বাস ইন মাইসোর। যে তিনটে ডাইনেস্টি এদেরকে সাপ্লান্ট করছে, এই সাতবাহানা রুলকে সাপ্লান্ট করছে, তারা হচ্ছে কাদাম্বাস অফ মাইসোর, ভাকাতাকাস অফ ডেকান আর এই ইক্সভাকু রুলার্স অফ আন্ধ্রা রিজিয়ন। এরা এই ডিসইন্টিগ্রেটেড সাতবাহানা এম্পায়ারের যে রিজিয়ন্সগুলো আছে এগুলোকে রুল করতে শুরু করে। পরে আমরা দেখব যে এই কাদাম্বাসরা থাকছে মাইসোরে, এই ইক্সভাকু রুলার্সেরও কিছু কিছু কিংডমস নিয়ে আস্তে আস্তে এই ডেকান রিজনটাতে ভালোভাবে এস্টাবলিশড হচ্ছে কিন্তু এই ভাকাতাকা রুল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। গুপ্তাসরা নর্দার্ন ইন্ডিয়া কন্ট্রোল করতো অ্যান্ড পোর্শনস অফ সাদার্ন ইন্ডিয়া কন্ট্রোল করতো, এবং এই গুপ্তাসদেরই ফিউডেটারিজ ছিল হচ্ছে এই ভাকাতাকাস, যারা পরে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে। তো এই সাতবাহানাসদের রুলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমরা দেখে নেব, যে অ্যাডমিনিস্ট্রেশন ওই সময়কার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা কীরকম ছিল। এটা কিন্তু ধর্মশাস্ত্রতে যে এটা দেওয়া হয়েছে, ধর্মশাস্ত্রতে যেভাবে লেখা আছে যে কিংডম কী করে রুল করতে হয়, কিংয়ের কী রেসপন্সিবিলিটিস আছে, ধর্ম কী করে আপহোল্ড করতে হয়, সেই সব যে নলেজগুলো দেওয়া হয়েছে ধর্মশাস্ত্রতে সেটাই কিন্তু এই সাতবাহানা রুলার্সরা ফলো করতো। এরা খুব ডিভাউট ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের ফলোয়ার্স ছিল, ডিভাউট ফলোয়ার্স অফ ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন, এবং এরা এই ধর্মশাস্ত্রগুলোকে খুব মানে রিলিজিয়াসলি এরা ফলো করতো। ডিভাইন রাইট অফ কিংশিপ এরা বিলিভ করতো, যেটা ধর্মশাস্ত্রতে অলরেডি বলা আছে, কিং সবসময় মরালি আপহোল্ড করবে সব কিছু। এই কিংশিপ মানে কিংশিপ হচ্ছে একটা মানে গড রিবর্ন অন আর্থ, কিং হচ্ছে গড রিবর্ন অন আর্থ, এই সব কিছু জিনিসে এরা বিলিভ করতো, এবং কিংশিপ ওয়াজ অবভিয়াসলি হেরিডিটারি। তো এইভাবে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের হেড ছিল কিং। মরিয়ান রুলের সময় স্পেশালি ডিউরিং দ্য টাইম অফ অশোকা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটগুলো ছিল, যেভাবে কিংডমকে ভাগ করা হয়েছিল প্রভিন্স, তারপরে সাব ডিস্ট্রিক্ট আর এই হ্যান ত্যান, তো সেই পুরো জিনিসটা কিন্তু এই সাতবাহানাসরাও কিছু কিছু জিনিস ফলো করতো। অশোকার টাইমে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা ছিল, অর্গানাইজেশনটা ছিল, তো কিংকে বলা হতো রাজান, যে হচ্ছে ওই হেরিডিটারি সভারেন। তারপরে আসতে হচ্ছে রাজাস, মানে রাজা, সোজা কথায় রাজা, রাজান দেন রাজা, যারা হচ্ছে প্রিন্সগুলো ছিল, যাদের রাইট ছিল যে তারা তাদের নামে, যদিও তারা মানে অ্যাসেন্ট করেনি থ্রোনে, কিন্তু তারা কয়েন স্ট্রাইক করতে পারতো নিজের নামে। তো রাজান রাজা। তারপরে আসতে হচ্ছে মহারাতি। এই মহারাতিরা কে ছিল? তারা হচ্ছে
যাদেরকে কিন্তু এই সাতকার্নি ওয়ানের সময় মহারথী ত্রিনাক্কার মেয়েকে কিন্তু নাগানিকাকে বিয়ে করেছিলেন সাতকার্নি ওয়ান। একটু রিলেট করে করে পড়লে কিন্তু মনে রাখতে সুবিধা হবে এইভাবে। তো এই মহারথীসরা ছিল হচ্ছে হেরিডিটারি নোবেলস। এই নোবেল মেনগুলো কিন্তু দেওয়ার আ ফিয়ার্স ক্লাস অফ ওয়ারিয়ার্স, আর এরা এই নোবিলিটিটা কিন্তু একটা কনসিডারেবল পোর্শন অফ দ্য এম্পায়ার তখনকার সময় কন্ট্রোল করতো। তো এদের মেয়েকে বিয়ে করার জন্য সাতকার্নি ওয়ানের কিন্তু পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ বেড়ে গেছিলো। এরাও হেরিডিটারি ছিল, এরাও ল্যান্ড গ্রান্ট পেতো, ট্যাক্স ফ্রি ল্যান্ড গ্রান্ট পেতো, আর এদের সঙ্গে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করার এদের পাওয়ার ছিল যে এরা রয়্যাল প্রিন্স বা প্রিন্সেসকে এদের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে এঙ্গেজ হওয়ার জন্য। নেক্সট আসতো হচ্ছে মহাভোজ, এরা হচ্ছে হাই অফিসিয়ালস ছিল। তারপর আসে হচ্ছে সেনাপতি। সেনাপতি হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নর। সেনাপতিকে জেনারেলি আমরা জানি কমান্ডার অফ দ্য আর্মি হয়, কিন্তু এনার অ্যাডিশনাল ফাংশন ছিল অ্যাজ আ প্রভিন্সিয়াল গভর্নর। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেটর, ইনি সিভিল মানে সিটির যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটাও কন্ট্রোল মানে করতেন, দেখভাল করতেন, এবং সাথে সাথে যে প্রভিন্সেসগুলোকেও গভর্ন করতেন। এই সাতবাহানাসের সময় লার্জেস্ট যে ডিভিশনটা ছিল, জোগ্রাফিক্যাল টেরিটোরিয়াল যে ডিভিশন সাব ডিভিশনটা ছিল, সেটাকে বলা হতো অহর বা অহরা। মানে এটা মানে হচ্ছে ডিস্ট্রিক্ট বা প্রভিন্স, বা প্রভিন্সগুলোকে তো ভাগ করা হতো আরও সাব ডিস্ট্রিক্টে। তো এই প্রভিন্সে যে সাব ডিভিশনগুলো ছিল সেটাকে বলা হতো অহরা। আর যে লোয়েস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল হচ্ছে গ্রাম। সবাই এটা সেম, যে লোয়েস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে গ্রাম। গ্রাম হেডেড বাই গলমিকা। এই ভিলেজ হেডম্যানকে কি বলা হতো? গলমিকা। ইনি ওই ভিলেজের অ্যাডমিনিস্ট্রেশন তো দেখতেন, সাথে সাথে একটা সোলজার, একটা আর্মিকেও মেনটেন করতেন, একটা স্মল পোর্শন অফ সোলজার্সকেও ইনি মেনটেন করতেন। বা এই পরে যখন কিংয়ের দরকার পড়বে তাকে দেওয়ার জন্য চ্যারিয়ার্স, এলিফেন্টস, হর্সেস এগুলোও কিন্তু ইনি প্রোভাইড করতেন। রেভিনিউ কীভাবে কালেক্টেড হতো? রেভিনিউ কিন্তু বোথ ক্যাশ অ্যান্ড কাইন্ডে কালেক্টেড হতো এই সাতবাহানাসদের সময়। ট্যাক্স ফ্রি ল্যান্ড গ্রান্টস তো দেওয়াই হতো, বুদ্ধিস্ট মাংসদের, ব্রাহ্মণদের দুজনদেরই দেওয়া হতো, মহারথীসদেরও দেওয়া হতো। আর এছাড়া হচ্ছে এই সাতবাহানাসরা কিন্তু পরে ভাগাতাকাসরাও যদিও এই জিনিসটা প্র্যাকটিসটা ফলো করেছে, কিন্তু এই সাতবাহানাসরা কিন্তু ফার্স্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া যারা কিন্তু এই প্র্যাকটিসটা চালু করে, দ্য প্র্যাকটিস অফ গিভিং ল্যান্ড গ্রান্টস। এই সময়কার ইকোনমি অ্যান্ড কালচার কীরকম ছিল এই সাতবাহানা পিরিয়ডের? এগ্রিকালচার ছিল হচ্ছে চিফ সোর্স অফ ইনকাম, মানে রেভিনিউ জেনারেট করার। তো এই জন্য এগ্রিকালচার যেহেতু চিফ সোর্স অফ রেভিনিউ ছিল কিংডমের, সেই জন্য ইন্টেন্সিভ এগ্রিকালচারাল প্র্যাকটিসেস ফলো করা হতো, যে যত বেশি প্রফিট হবে এগ্রিকালচার থেকে তত বেশি রেভিনিউ বাড়বে কিংডমের। সেই জন্য ইন্টেন্সিভ এগ্রিকালচারের যে যা টেকনিক্সগুলো ছিল সেগুলো ফলো করা হতো। যা যা ইরিগেশন টেকনিক্স বলো বা ক্রপ কাল্টিভেশনের যা টেকনিক, সেগুলো কিন্তু ওয়্যার নোন টু দ্য পিপল ইন দ্য সাতবাহানা এজ। যে কারণে এই প্রসপারিটি অফ, যেহেতু এগ্রিকালচারাল প্রডিউস খুব ভালো হতো, রেভিনিউ জেনারেট হতো, সেই জন্য সাতবাহানাসদের প্রসপারিটি কিন্তু এই সময়টা খুব ভালো ছিল। সেটেলমেন্টসগুলো জেনারেলি হতো অন দ্য ব্যাঙ্কস অফ, সবসময় থ্রু আউট হিস্ট্রি আমরা দেখবো রাইট ফ্রম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যে সেটেলমেন্টসগুলো সবসময় একটা নদীর তীরে হতো। এখানে সাতবাহানাসদের সময় ছিল গোদাবরী থেকে কৃষ্ণা নদী, এই দুটো নদীর মধ্যখানের এরিয়া তো এটা কন্ট্রোল করতো। তো এই গোদাবরী নদীও ইম্পর্টেন্ট, কৃষ্ণা নদীও কিন্তু এদের সেটেলমেন্টের জন্য ইম্পর্টেন্ট। প্যাডি ট্রান্সপ্লান্টেশন এরা জানতো, এই যত রকমের মানে অ্যাডভান্স টেকনিক ছিল এগ্রিকালচার থেকে যাতে প্রফিটটা বাড়ানো সম্ভব হয়, সেগুলো এরা, এই টেকনিকগুলো কিন্তু এরা জানতো। প্যাডি ট্রান্সপ্লান্টেশন টেকনিক এরা জানতো। এই কৃষ্ণা গোদাবরী ডেল্টাতে কিন্তু, এই কৃষ্ণা গোদাবরী ডেল্টাকে বলা হয় রাইস বোল অফ সাদার্ন ইন্ডিয়া। তো এই কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজনে প্যাডি ট্রান্সপ্লান্টেশন করা হতো, যেটা হুইচ ওয়াজ ভেরি প্রফিটেবল। ফার্টাইল এরিয়া ছিল, সেই জন্য খুব ভালো প্রোডাকশন হতো। ইম্পর্টেন্ট পোর্টস আগেই আমরা ডিসকাস করেছি, ভারুচ, সোপারা আর কল্যাণ। তো এই ইন্ডিয়ান সি কোস্টটাকে কিন্তু এই সাতবাহানাসরা কন্ট্রোল করতো। ওদের আমরা এতেও দেখেছি যে ফরেন ট্রেড যেহেতু ওরা কন্ডাক্টেড হতো ওদের সময়, তো ওদের কয়েন্সে জাহাজের ছবি থাকতো, 2 মাস্টেড শিপের ছবি থাকতো,
রোমান এম্পায়ারের সাথে যে ট্রেডটা কিন্তু খুব ফ্লরিশ করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য সাতবাহানাস। ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার্সগুলো, একটা তো ওদের ক্যাপিটালটাই প্রতিষ্ঠান ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার। এছাড়া ছিল টগর আর প্রতিষ্ঠান হচ্ছে টু ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ দ্য সাতবাহানা এজ। নানঘাট, এই নানঘাট ইনস্ক্রিপশন যে কথাটা এসছে এটা কোথায় হয়েছে, যে নানঘাট পাস আছে, একটা মাউন্টেন পাস আছে নানঘাট, তো এই পাসটা কানেক্ট করছে এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন? এটা এই ক্যাপিটাল প্রতিষ্ঠানকে সি এর সাথে কানেক্ট করছে। যেই একটা সি এর সাথে একটা কিংডমের মানে ইন্টেরিয়ার পোর্শনকে কানেক্ট করা হয়, তখনই বোঝা যায় যে অ্যাক্সেস টু দ্য সি মানেই তুমি ট্রেড অ্যান্ড কমার্স কন্ডাক্ট করতে পারবে। সেই জন্যই প্রতিষ্ঠানকে স্ট্র্যাটেজিক্যালি চুজ করা হয়েছিল অ্যাজ দ্যার ক্যাপিটাল। এটা কানেক্টেড ছিল টু দ্য সি বাই দ্য নানঘাট মাউন্টেন পাস। আর এই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে এই জায়গাটাতেই কিন্তু ইনস্ক্রিপশনটা এনগ্রেভ করা হয়। যত মার্চেন্টসরা এই জায়গাটা দিয়ে পাস করবে তারা এই গৌতমীপুত্র সৎকার্যের অ্যাচিভমেন্টসের ব্যাপারে জানতে পারবে, তত মানুষ জানতে পারবে যিনি কত গ্রেট রুলার ছিলেন। এই বেসিসে এই জায়গাটাতে করা হয়েছিল। সাতবাহানাসদের যে কালচারাল সিগনিফিকেন্সটা মেনলি হচ্ছে, এক তো এরা ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন নিয়ে গেছিলেন, রিভাইভ করেছিলেন সাদার্ন ইন্ডিয়াতে, আর এই আরিয়ান আর দ্রাবিড় কালচার ফ্রম নর্দার্ন ইন্ডিয়া, দ্রাবিড় কালচার ফ্রম সাদার্ন ইন্ডিয়াকে ইন্টারমিঙ্গল করেছিলেন। They acted as a bridge between the north and south. কি কি ইনফ্লুয়েন্সগুলো আমরা দেখতে পাই নর্দার্ন কালচারের, যে আরিয়ান ডিসেন্টের যে ইনফ্লুয়েন্সেসগুলো আমরা কি দেখতে পাই এই সাতবাহানাসদের সময়, সেটা হচ্ছে ইউজ অফ বার্ন্ট ব্রিক্স, যেটা ওই এর সময় থেকে চলে আসছে ইন্ডাস ভ্যালি থেকে, কয়েন, রিং ওয়েল, যে স্টাইলটা, রাইটিংয়ের যে স্টাইলটা, সেইটাই সবগুলোই কিন্তু নর্দার্ন কালচারের ইনফ্লুয়েন্স। আর মিনারেল রিসোর্সে, সাদার্ন ইন্ডিয়ার তো মিনারেল রিসোর্সেস খুব রিচ ইন মিনারেল রিসোর্সেস, তো এই সাদার্ন ইন্ডিয়াতে মিনারেল রিসোর্সেস কীভাবে ইউজ করতে হয়, ইউসেজ অফ মিনারেল রিসোর্সেসটা কিন্তু একটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ দ্য দ্রাবিড় কালচার। যে দুটো জায়গায় সাতবাহানা এম্পায়ারের মধ্যে যারা ফেমাস ফর দ্য আয়রন ওর ডিপোজিটস হচ্ছে করিমনগর আর ওয়ারাঙ্গল, এই দুটো এরিয়া কিন্তু ফেমাস ফর দ্য আয়রন ওর ডিপোজিটস। গোল্ড কোথা থেকে অবটেন করা হতো? গোল্ড অবটেন করা হতো কোলার থেকে, কোলার মাইন থেকে গোল্ড আসতো। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন্স। আচ্ছা, এখানে অনেক সময় একটা কোয়েশ্চেন আসে এমসিকিউ থেকে, যে স্টেটমেন্ট তুলে দেয় কোনো হয়তো ইম্পর্টেন্ট হিস্টোরিয়ান বা কোনো ইম্পর্টেন্ট রুলার, ইম্পর্টেন্ট এমিনেন্ট পার্সোনালিটি ইন হিস্ট্রি কোনো একটা যদি স্টেটমেন্ট দিয়ে থাকে, তো সেইটা ডাইরেক্ট কোট করে বলা হয় যেটা কার সম্বন্ধে বলা হয়েছে বা এই জিনিসটা কে বলেছেন। তো এই কে এম পানিকার বলে একজন এমিনেন্ট হিস্টোরিয়ান ছিলেন, এই সাতবাহানা পিরিয়ডের সম্বন্ধে উনি বলেছিলেন যে দ্য সাতবাহানাস কন্ট্রিবিউটেড টুয়ার্ডস দ্য কালচারাল ইউনিটি অফ ইন্ডিয়া। এই কথাটা ডাইরেক্ট এমসিকিউতে তুলে দিয়ে কিন্তু আসে যেটা কে বলেছিলেন, কোন হিস্টোরিয়ান এটা বলেছিলেন। যেহেতু এই সাদার্ন ইন্ডিয়াতে খুব রিচ ইন মিনারেল ওর ডিপোজিটস ছিল, সেহেতু এদের মেনলি কিন্তু এটা লেড কয়েন্স বা কপার আর ব্রোঞ্জ কয়েন্স, মানে আর্ট অফ মেটালার্জিটা এটা ভালোই জানতো। সোসাইটি কীরকম ছিল সাতবাহানাসদের সময়, আর আর্ট অ্যান্ড আর্কিটেকচার কী কী এই সময় ফ্লোরিশ করেছিল। সাতবাহানা কিংসরা যেহেতু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের ফলোয়ার ছিলেন, তো এটা খুব রিলিজিয়াসলি ফোল্ড যে ভার্নাস সিস্টেম যে ছিল সেটাকে কিন্তু এটা খুব রিলিজিয়াসলি ফলো করতো। ভেদিক স্যাক্রিফাইসেস তো করতো, আমরা বিভিন্ন কিংস অলরেডি দেখে নিয়েছি কী করে ওরা অশ্বমেধ, বাজপেয়ী, রাজস্ব যজ্ঞগুলো করতো। আর এরা বৈষ্ণব ডেটিস লাইক বাসুদেব আর কৃষ্ণ, এই দুটোকে বৈষ্ণবিজমের যে ডিটিসগুলো আছে, এটা ভগবতিজম, বৈষ্ণবিজম, এদের যে ডিটিসগুলো আছে বাসুদেব আর কৃষ্ণকে এরা ওয়ার্শিপ করতো। নানঘাট ইনস্ক্রিপশন, নয়নিকার নানঘাট ইনস্ক্রিপশন থেকে আমরা অলরেডি জেনে গেছি যে সৎকর্ণীওয়ান এই ভেদিক স্যাক্রিফাইসেসগুলো কন্ডাক্ট করেছিলেন টু প্রোক্লেম হিজ সুপ্রিমেসি, অশ্বমেধ অ্যান্ড রাজসূয় যজ্ঞ। আর ইনি এই ব্রাহ্মিন্সদের কিন্তু খুব মানে সাবস্ট্যান্সিয়াল মানে গ্রান্টস দিতেন, মানে ফিস দিতেন এই স্যাক্রিফাইসেসগুলো কন্ডাক্ট করার জন্য, যে কারণে এই যে ব্রাহ্মীণ ক্লাসটা কিন্তু খুব পাওয়ারফুল হয়ে উঠেছিল রাইট ফ্রম দ্য টাইম অফ দ্য সাতবাহানাস। ল্যান্ড গ্রান্টস দিয়েছিলেন, আমরা আগেই ডিসকাস করে নিয়েছি। বুদ্ধিস্ট যে মোনাস্টিক সাইটগুলো এই সময় ইমার্জ করেছিল সেটা হচ্ছে
নাগার্জুনাকোন্ডা আর অমরাবতী অন্ধ্রপ্রদেশে, আর নাসিক আর জুনার ইন মহারাষ্ট্র। বুদ্ধিস্ট মাঙ্ক আর ব্রাহ্মিন্সদের দুজনদেরই কিন্তু ল্যান্ড গ্রান্ট দেওয়া হতো সাতবাহানাসদের সময়। আর এদের যে বুদ্ধিস্ট যে স্পেসিফিক যে জায়গাগুলো গ্রো করেছিল এখানে বুদ্ধিস্ট সেটেলমেন্টের, সেখানে হচ্ছে নাগার্জুনাকোন্ডা, অমরাবতী আর নাসিক আর জুনার। মার্চেন্ট গিল্ডস এই সময় কিন্তু বেশ আস্তে আস্তে মার্চেন্ট গিল্ডস কিন্তু এই সময় সাদার্ন ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। নর্দার্ন ইন্ডিয়াতে অলরেডি আমরা দেখেছি মরিয়াসদের সময় থেকেই ইম্পর্টেন্স ছিল। তো মার্চেন্ট গিল্ডস কিন্তু এই সাদার্ন ইন্ডিয়াতে সাতবাহানাসদের টাইম থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছিল। এরা এদের মানে পজিশনটা সোসাইটিতে মেনটেন করার জন্য কিন্তু বুদ্ধিস্ট মনাস্ট্রিজগুলোতেও কিন্তু সাইজেবল গ্রান্ট করতো এরা। এছাড়াও রয়্যাল গ্রান্ট পেতো, বুদ্ধিস্ট মনাস্ট্রিটা কিন্তু রয়্যাল গ্রান্ট পেতো, এই মার্চেন্টসের থেকে তো পেতোই, যাতে করে এদের এই সময় দেখা যায় অনেক বিহার আর চৈত্যাস কিন্তু বিল্ট আপ হয়েছে ইন সাদার্ন ইন্ডিয়া। এই কাল্লা চৈত্য, এই ওয়েস্ট ডেকান রিজিয়নে যে কাল্লা চৈত্যটা, এটা কিন্তু হয়েছিল সাতবাহানাসদের সময়। যে কারাজিকা ভিলেজ দিয়েছিল আর কাল্লা ইনস্ক্রিপশন আমরা জানতে পারি যে বুদ্ধিস্ট মাংদের জন্য ল্যান্ড দেওয়া হয়েছিল যাতে বুদ্ধিস্ট বিহার আর চৈত্যগুলো তৈরি হতে পারে। সাতবাহানাসদের সময় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে প্রাকৃত। ওদের ইনস্ক্রিপশনসগুলো সংস্কৃতের ইম্পর্টেন্স ছিল, কিন্তু ভাকাতাকাসদের সময় যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাই হয়ে গেছিলো সংস্কৃত, সেটা কিন্তু সাতবাহানাসদের সময় ছিল না। ওরা প্যাট্রোনাইজ করতো প্রাকৃত। গাহা সত্যসাই, এই যে এটা আমরা অলরেডি দেখে নিয়েছি, অ্যান্থোলজি অফ পোয়েমস রিটেন বাই হালা, দ্য 17th রুলার অফ দ্য সাতবাহানাস, এটা প্রাকৃতে লেখা। এছাড়া হচ্ছে গুণাধ্যা, হু ওয়াজ দ্য মিনিস্টার অ্যান্ড কোর্ট পোয়েট অফ হালা, ইনি ওই বৃহৎ কথা লিখেছিলেন প্রাকৃতে। আর ইনস্ক্রিপশনসগুলো লেখা হতো ব্রাহ্মী স্ক্রিপ্ট আর প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। এটা এমসিকিউতে আসে যে সাতবাহানা ইনস্ক্রিপশনসটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হতো বা কোন স্ক্রিপ্টে লেখা হতো। যে কয়েন্সগুলো সাতবাহানাসের সময় ইস্যু করা হতো, মেনলি উইচ ওয়ার লেড অ্যান্ড সিলভার, বা কপারও হয়েছে কিছু কিছু, তো সেগুলো কিন্তু মেনলি বাইলিঙ্গুয়াল হতো। এদের মানে এদের ওপর এনগ্রেভিংস থাকতো বোথ ইন প্রাকৃত অ্যান্ড তামিল ল্যাঙ্গুয়েজ। তো সাতবাহানাসদের সম্বন্ধে আমরা এতটাই ইনফরমেশন আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দরকার। এরপরে আমরা যেটা ছোটো করে দেখে নেবো সেটা হচ্ছে কলিঙ্গার হিস্ট্রিটা একটু আমরা ছোটো করে দেখে নেবো।